হিমালয়ের থেকেও ৩২০ কোটি বছর পুরনো। ৭৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বত ভারতের জন্য এক উপহার। এটি কোটি কোটি বছর ধরে কাজ করছে প্রাকৃতিক ঢাল হিসেবে। না হলে কবেই দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ মরুভূমিতে পরিণত হতো। আজ সেই আরাবল্লী বিপন্ন। ধ্বংসের মুখে আরাবল্লী পাহাড়। সুপ্রিম কোর্টের শিলমোহরে উন্নয়নের নামে কার্যত বিপর্যয় নামতে চলেছে। রুখে দাঁড়িয়েছে পরিবেশ প্রেমী থেকে শুরু করে বিরোধী দলগুলি। কি বলছে সরকার? আজ আরাবল্লী নিয়েই পুরো বিতর্কটা তুলে ধরবো আপনাদের সামনে। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। যে পাহাড় দিল্লি ও সংলগ্ন এলাকা অর্থাৎ দিল্লি এবং এনসিআরকে এত বছর ধরে মরুভূমি হওয়া থেকে বাঁচাচ্ছে, সেই পাহাড়ই আজ ধ্বংসের মুখে। উন্নয়নের নামে আইনের ফাঁক গলে কাটা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় আরাবল্লী। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল করে। বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটারের উঁচু যে শৃঙ্গগুলি, সেগুলিকে পর্বত বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্টও গত ২০শে নভেম্বর সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এরপরই রাজস্থান জুড়ে বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক নেতা থেকে শুরু করে পরিবেশ প্রেমী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিক্ষোভ প্রতিবাদ দেখাতে শুরু করেছেন। এই সিদ্ধান্ত পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে বলেই দাবি করছেন সকলে। কারণ নতুন সংজ্ঞায় রাজস্থানের আরাবল্লী পর্বতের প্রায় ৯৩% বিপন্ন। ১০০ মিটারের নিচে এই পর্বতের অধিকাংশ রেঞ্জই। তথ্য অনুযায়ী আরাবল্লীর যে পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে মাত্র ১০৪৮টির উচ্চতাই ১০০ মিটারের বেশি। বাকি অধিকাংশ পর্বত শৃঙ্গেরই উচ্চতা ৩০ থেকে ৮০ মিটারের মধ্যে। সুপ্রিম কোর্ট নতুন করে আরাবল্লীতে যে কোনো খননে না বলেছে। তবে পরিবেশ মন্ত্রকের এই নতুন সংজ্ঞায় এটি আর সংরক্ষিত থাকবে না বলেই দাবি করছেন অনেকে। আর আইনের ফাঁক গলেই আরাবল্লীতে শুরু হবে নাকি বেআইনি খনন। ২০১৮ সালেই সুপ্রিম কোর্টের নিয়োগ করা সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটির রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে রাজস্থানের আরাবল্লী পর্বতের ২৫% ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন আলওয়ার জেলার ১২৮টি পর্বত শৃঙ্গের মধ্যে ৩১টি শৃঙ্গই খনন করা হয়েছে। সুপ্রিম শিলমোহরে এই খনি মাফিয়াদের দাপট নাকি আরও বাড়বে। আর আইনের ফাঁক গলেই তারা শুরু করবে বেআইনি খনন। পরিবেশবিদ ও আন্দোলনকারীরা দাবি করছেন, গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি জুড়ে যে বিস্তৃত আরাবল্লী রেঞ্জ আছে তাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলে ঘোষণা করা হোক। এখানে পাথর খনন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হোক। আর যদি আরাবল্লী না থাকে তাহলে কি হবে? এই যে এত বিতর্ক হচ্ছে, তার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, আরাবল্লী পর্বত না থাকলে বা এতে যদি খনন করা হয়, পাহাড় ক্ষয় হয়, তাহলে উত্তর ভারতে বৃষ্টির প্যাটার্নটাই পরিবর্তন হয়ে যাবে। বর্ষার জন্য যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের প্রয়োজন হয় তা পশ্চিম দিকে বয়ে চলে যাবে। কোথায় পৌঁছাবে? পাকিস্তানে। আর তখনই রাজস্থানে দেখা দেবে চরম খরা। শুকিয়ে যাবে চম্বল, বানাস, সাহেবী, কষাবতী, গম্ভীরি, সোতা, মোরেলের মতো বহু নদী, যার উৎপত্তি এই আরাবল্লী থেকেই। আরাবল্লীর আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, এই পর্বতশৃঙ্গই কিন্তু থর মরুভূমিকে পূর্ব দিকে এগিয়ে আসতে বাধা দেয়। দিল্লি এবং এনসিআরের মানুষ যেটুকুন শ্বাস নিতে পারেন তা এরপর থেকে অসম্ভব হয়ে যাবে যদি এই আরাবল্লী পাহাড়ে খনন করা হয়। কারণ থর মরুভূমির যে ধুলো বালি রয়েছে তার সমস্তটাই এসে পড়বে এই দিল্লি এনসিআরে। আর তখন মরুভূমি কিন্তু আটকানো যাবে না। থর মরুভূমি এগিয়ে কয়েক বছরের মধ্যেই দিল্লিকে গ্রাস করতে পারে। এত বছর ধরে আরাবল্লী কিন্তু এই থর মরুভূমির এগোনো থেকে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে আসছে। এখানে কিন্তু আরাবল্লীর কাজ শেষ নয়। আরাবল্লী এতদিন ধরে ভূগর্ভস্থ জলও কিন্তু সরবরাহ করে আসছে। ১৯৯৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে গুরুগ্রাম, ফরিদাবাদে যখন ভয়ঙ্কর জল সংকট দেখা দিয়েছিল, তখন এই আরাবল্লীই কিন্তু ভূগর্ভস্থ জলের যোগান দিয়েছিল। তার আগে ১৯৮৫ থেকে ১৯৯৫ সালের মধ্যে আলওয়ারে ৫টা নদী শুকিয়ে গিয়েছিল।
তখনও কিন্তু এই আরাবল্লীর ওপরে বাঁধ তৈরি করেই জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। 1000 গ্রাম খরা থেকে রক্ষা পেয়েছিল। ভাবতে পারছেন কত মানুষের প্রাণ বাঁচিয়েছিল আরাবল্লী? সহজ ভাষায় বলতে গেলে আরাবল্লী হলো উত্তর ভারতের প্রাকৃতিক লাইফ সাপোর্ট সিস্টেম। এই রেঞ্জে 1000-এরও বেশি প্রাণী এবং 350-টিরও বেশি বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে। যদি পাহাড় না থাকে এই প্রাণীরাও থাকবে না। তবে এই বিতর্কটা কিন্তু আজকের নয়, একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। আরাবল্লীর ওপর নজর দীর্ঘদিনের। 1970-80 দশক থেকেই আরাবল্লীতে শুরু হয়েছিল ব্যাপক খনন। পাথর, মার্বেল, কোয়ার্টজ তোলার নামে পাহাড় কেটে ফেলা হয়। এর ফল উজাড় হয়ে যায় বন, নেমে যায় জলস্তর, ধুলো ঝড়, বায়ু দূষণ হু হু করে বাড়তে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছিল এই সুপ্রিম কোর্টই। 2002 এবং 2009 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় আরাবল্লীতে খনন নিষিদ্ধ। পরিবেশগত ছাড় ছাড়া আরাবল্লী রেঞ্জে কোনো কাজ করা যাবে না। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও কিন্তু একাধিকবার এই রাজ্য সরকারগুলোকে সতর্ক করেছিল। কিন্তু ওই যে আইন থাকলেও তা কি বাস্তবে মানা হয়েছে? খনন বন্ধ হলেও শুরু হয় নতুন আরেক খেলা। গুরুগ্রাম, ফরিদাবাদে তৈরি হতে থাকে বিলাসবহুল ফার্ম হাউস, রিসর্ট, হাইওয়ে। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় কিন্তু এই 2021-22 সালে, যখন আরাবল্লী পর্বতের আইনি সংজ্ঞা বদলানোর চেষ্টা শুরু হয়। অর্থাৎ পাহাড়কে পাহাড় না বলে নির্মাণ বৈধ করার পথ তৈরি করা হচ্ছিল। পরিবেশবিদদের প্রশ্ন, কিভাবে সুপ্রিম কোর্ট সম্মতি দিল? আরাবল্লী না থাকলে দিল্লি আরও দূষিত হবে, পানীয় জলের সংকট আরও বাড়বে, থর মরুভূমি এগিয়ে আসবে, জলবায়ুর পরিবর্তন যা অলরেডি আমাদের কাছে ভীষণই একটা চিন্তার বিষয় তা আরও দ্রুত গতিতে হবে। এটা কিন্তু শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন। উন্নয়ন দরকার, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। আরাবল্লী বাঁচানো মানে গোটা উত্তর ভারতের ভবিষ্যৎকে বাঁচানো। এবার বিতর্ক বিক্ষোভ শুরু হতেই কেন্দ্রও কিন্তু সাফাই দিচ্ছে। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব সুন্দরবনে এসেই দাবি করেছেন আরাবল্লীর ক্ষেত্রে কোনো রকমের পরিবেশগত ছাড় বা রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়নি। ভারতের 4 রাজ্যে আরাবল্লী রয়েছে, দিল্লি, রাজস্থান, হরিয়ানা ও গুজরাট। মোট 39টি জেলা জুড়ে বিস্তৃত রয়েছে এই পর্বত। সুপ্রিম কোর্ট তাই 4 রাজ্যকেই বলেছে এক এক জায়গায় আরাবল্লীর সংজ্ঞা বা ডেফিনেশন এক এক রকম হতে পারে না, সেটা একরকমই হতে হবে। সেই কারণেই কিন্তু এই পরিবর্তন। তিনি জানান কেন্দ্রও কিন্তু মনে করে যে আরাবল্লী খননের জন্য নির্দিষ্ট বিধি থাকা উচিত। তার দাবি, এই যে বিক্ষোভ হচ্ছে, যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে, সেগুলিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আরাবল্লীর 1.44 লক্ষ স্কোয়ার কিলোমিটারের মধ্যে মাত্র 0.19% খননযোগ্য, বাকি অংশ সংরক্ষিত এবং সুরক্ষিত। সুপ্রিম কোর্টও এক্ষেত্রে নির্দেশ দিয়ে রেখেছে যে কেন্দ্র যেভাবে ঝাড়খণ্ডের সারান্ডায় মাইনিং প্ল্যান তৈরি করেছে, তেমনভাবেই আরাবল্লীর ক্ষেত্রেও কিন্তু এই মাইনিং প্ল্যান করতে হবে। সেই প্ল্যানে বিশেষজ্ঞরা রাজি হলে তবেই খননের অনুমতি মিলবে। কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, নতুন সংজ্ঞায় বরঞ্চ আরও সুরক্ষিত হলো আরাবল্লী। প্রশাসনিক স্বচ্ছতা আনতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আরাবল্লীর ভবিষ্যৎ কি হয় তা আমাদের নজরে থাকবে। তবে যে এই প্রস্তাব এবং বিতর্ক তৈরি হয়েছে তাতে কিন্তু সত্যিই উদ্বেগ বাড়ছে। সত্যিই কি দিল্লি একদিন মরুভূমিতে পরিণত হবে? আর দিল্লির পরে সেই প্রভাব যে পশ্চিমবঙ্গেও পড়বে না তা কে বলতে পারে? কারণ জলবায়ু পরিবর্তন কিন্তু কোনো রাজ্য দেখে হয় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব গোটা দেশ, গোটা বিশ্বকে আজ ভুগতে হচ্ছে। এরকম যদি আরও চলতে থাকে এবং এই ধরনের বেআইনি কাজ আরও হতে থাকে, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন টিপ9 বাংলা ডিজিটালে।